আমার এলাকায় এরকম এক লোক সরকারি চাকরি করতো, বাড়ি গাড়ি করছে। মসজিদে মিল্লাত টিলা দিলে হুজুররা যখন নাকি এই যে কয় যে এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হলে দুযোগে যাবেন, বেচতে যাবেন, তখন ওই লোক হাউ মাউ করে কান্নাকাটি করে। আমরা যারা মিলাদ পড়তাছি আমরা আর হুজুরের কথাই শুনি না। ঋণ করে ঘি খাবি, মইরা গেলে মাপসাবি। আমি তখন যখন হাসিনা সরকারে ছিল তখন এই কথা বলতাম আমি। ও তো জানে যে আমি ঋণ করে এই সমস্ত টাকা লুটপাট করে নিয়ে গেছি, এই টাকা শোধ করবে কে? জনগণ। গ্রেপ্তার করে এনে থানাকে বুঝাই দেয়, থানা এফআইআর করে র্যাবের পক্ষ হয়ে। আমরা যদি এগুলি বুঝাও যদি না বুঝার মতো প্রশ্ন করি তাহলে তো এগুলি আমাদের জন্য খুব বেদনাদায়ক। কেউ কাঁদে, কেউ হাসে রিমান্ডে। এটা নিয়ে পত্রিকা জুড়ে আলোচনা হচ্ছে। সেজন্য আমি বলছি আপনাকে, আমাদের দেশে যে বিচার ব্যবস্থা দেখবেন, ওই যে ক্লায়েন্ট হয়তো খুন করছে, উকিল ধরছে, রায় হয়েছে ফাঁসি হয়ে গেছে, উকিল কি বলে, আরে বেটা এই আদালতের ফাঁসি হয়েছে, কি হয়েছে, হাইকোর্ট আছে না, দেখতেছি, অসুবিধা নেই। তার মানে এইভাবে তারা ব্যবসা করে। আনিসুল হক হলো উকিলের পোলা উকিল, ওর বাপের নাম হলো সিরাজুল হক। এই যে মাহমুদ ভাইগো এরশাদের উকিল আছিল, তো এই আনিসুল হকের এই বাবার নাম হলো সিরাজুল হক, তার বাবা উকিল ছিল, সে উকিল ছিল। এরা কি করে জানেন, রিমান্ডে যখন মঞ্জুর হয়ে যায় তখন আসামিরে বইলা দেয় আস্তে করে, এই বেটা তুই বোবার অভিনয় করবি, যা জিগায় তুই কবি ব্যয়, তুই কবি ব্যয়, এইটা শিখাই দেয়। কারণ আনিসুল হক তো উকিল, উকিলের বংশধর, ও তো এই ব্যবসা করে খায়। তো ও নিজে রিমান্ডে যায়, এখন এই ব্যয় ধরছে। তো এখন এই ব্যয় করতে করতে যখন ইন্টারগ্রেশন অফিসাররা বিরক্ত হয়ে যায় তখন ওইটা মারে থাপ্পড়, দুই থাপ্পড় দুই গালে মারলে ওই যে বোবার অভিনয় করছে। আর যে অভিনয় করেন, যদি আপনি আমার মতো কথা বলার স্বাভাবিক লোকন পড়ে যায়, ওই আসামি কয় ওরে মারে ওরে বাবারে। এখন আনিসুল হকরে দুই গালে দুইটা থাপ্পড় দিলে ব্যাগিরি ছুটে যাবে, আসল কথা বাইরে হয়ে যাবে। এখানে জিয়াউল হাসানও তো, উনিও তো হাসছেন। আমি আসি আপনার জিয়াউল হাসানের কথা বলতেছি। উনিও তো আর হাসছেন। হ্যাঁ, কান্নার কথা না, হ্যাঁ কান্নাটার কথা হচ্ছে, কান্না। তো ওই যে আমরা যে মসজিদে বইয়া মিলাদ টিলাদ পড়ি না, হুজুররা কিন্তু মুনাজাত করে। তা আমার এলাকায় এরকম এক লোক সরকারি চাকরি করতো, বাড়ি গাড়ি করছে। মসজিদে মিলাদ টিলাদ হলে হুজুররা যখন নাকি এই যে কয় যে এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হলে দুযোগে যাবেন, বেচতে যাবেন, তখন ওই লোক হাউ মাউ করে কান্নাকাটি করে। আমরা যারা মিলাদ পড়তাছি আমরা আর হুজুরের কথাই শুনি না। তো হুজুরের প্রশ্ন করি যে এই যে রহিম চাচা যে এরকম করে কান্না করে, হুজুর এটার ব্যাপারটা কি? বলে আসলে বাবা বুঝতেছ না, সে জীবনে যে অপরাধ করছে, আমি যে মুনাজাতের মধ্যে এই কথাগুলি কই, ওই অপরাধের কথাগুলি মনে পড়া সে হাউমা করে কান্নাকাটি করে। এ পলক দীপমণিরা এই যে বালু খাইছে, মেঘনা নদী এই বালু কেকো, এই আর এলো পলক, এরা হলো এখন ওই পিছনের কথা মনে পড়তেছে যে আমরা এই অপরাধগুলি কেন করলাম, হাসিনার কথায়, জয়ের কথায়। এখন এই জন্যই তারা অনুশোচনা হচ্ছে, আর কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় বা রিমান্ডে তারা কান্নাকাটি করতেছে। আর জিয়াউল হাসান এই নামটাই আনতে আমার আপা খুব বিরক্তকর লাগে। আমরা বলছি মিডিয়াতে, জানেন আমার এই নারায়ণগঞ্জ এই জেলা 7 মার্ডার, এটা অত্যন্ত বিখ্যাত বিষয়, আপনারা জানেন। 7 খুন হয়েছিল। তখন র্যাবের অফিসার ছিল হলো লেফটেন্যান্ট কর্নেল এই বদমাইশ খুনি জিয়াউল হাসান। কারণ হলো অপারেশন অফিসারের অনুমোদন ছাড়া কোন বাহিনী, তাদের যে ইউনিট গুলি আছে, মনে করেন যে 1 থেকে 11-12 পর্যন্ত, আমাদের এখানে 11 হেডকোয়ার্টার, তাদের যারা নাকি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল, তারা কেউই অপারেশনে যেতে পারে না। সেটা জেনে নাকি তার মানে হলো অপারেশনের জন্য যে যার উপরে দায়িত্ব ডাইরেক্টর, তার ওই ডাইরেক্টরের ওই ফাইলে সই করতে হয়। এই জিয়াউল হাসান কি বললো না বললো এটা কোনো বিষয় না, তো ম্যাটার করে না, তো হাসলো কি কাঁদলো। কারণ 7 মার্ডারের যে ফাইলটা তার কাছে গেছিল এবং সে যে অনুমোদন দিয়েছে তার তো স্বাক্ষর আছে ওখানে, এটা তো সে মুছে দিতে পারবে না। অতএব সে হাসলো না কাঁদলো এটা আমার দেখার বিষয় না। তো লাকসামের এই মোহাম্মদপুরের বাড়ির পাশে লাকসামের যে আমাদের এমপি ছিল হিরু ভাই,
গুম হয়ে গেছে, ইলিয়াস আলী গুম হয়ে গেছে, চৌধুরী আলম গুম হয়ে গেছে। এই ফাইল কিন্তু আপনার সই করছে কে? জিয়াউল হাসান, এই লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান। এবং কক্সবাজারে যে কাউন্সিলরটা মারা গেছিল, তার যে এই ক্রস করতে হলে ফাইল অনুমোদনের জন্য পাঠাইতে হয় হেডকোয়ার্টার র্যাবের, এবং এখান থেকে অনুমোদন হওয়ার পরেই কিন্তু তারা ক্রস করতে পারে, তাছাড়া ক্রস করতে পারে না। এটা কি যাতা ব্যাপার নাকি যারা তারা আপনি যেখানে সেখানে মেরে ফেলবেন? এই আদেশ তো মনে করেন র্যাবের সোলজারদেরকে বা কর্নেলদেরকে দেওয়া হয় না, কমান্ডারদেরকে দেওয়া হয় না, এটা অনুমোদন নিতে হয়। এই ফাইলগুলিতে কে অনুমোদন করেছে, কে স্বাক্ষর করেছে? এই বেনজির। এই বেনজির র্যাবের ডিজি ছিল, এই তার আন্ডারে ডাইরেক্টর ছিল এই জিয়াউল হাসান। এই যে আজকে একজনকে আপনার ধরছে নৌবাহিনীর কি জানি নাম, সে কিন্তু র্যাবের আপনার মুখপাত্র ছিল। হ্যাঁ, এই উইং এ উনি দায়িত্ব পালন করতেন। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে নৌবাহিনীর অফিসার, নৌবাহিনীর প্রধান ছিল। এও তখন এই র্যাবে ছিলেন, ডাইরেক্টর ছিলেন। তা অতএব আমি একটা কথা বলি, এটা তো অফিসিয়াল জব, অফিসিয়ালি কাজ হয়। এই নথিপত্র যত রকমই সরাইতে চেষ্টা করেন তা সরানো যায় না, এগুলো কোনো না কোনো ভাবে থাকে রেকর্ডের রুমে। এবং রেকর্ডে আছে এই জিয়াউল হাসান র্যাবের, হ্যাঁ জিয়াউল হাসান এই র্যাবের যখন নাকি আহসান, আচ্ছা যাক, জিয়াউল হাসান ওর নামও মনে থাকে না, না শেষ করি আমি। এখন এই যে লোক, সেই লোককে যে কর্মকাণ্ড করেছে, আপনি মনে করেন এই জেনারেল আজিজের ভাইরা ইসরায়েল থেকে যে আড়ি পাতার যন্ত্র কিনছিল, এই যন্ত্র কিন্তু তার বাসায় স্থাপিত হয়েছিল। এবং এই জিয়াউল হাসানের বাসা থেকে সমস্ত কল রেকর্ড করা হতো, আপনারটা আমারটা সবাইটা, যেটা প্রয়োজন মনে করতো সেটা তারা ৭১ দিয়ে দিত, সময় টিভি দিয়ে দিত, প্রচার করত। এইভাবে মানুষের চরিত্র হরণ করত। এবং সারা দেশব্যাপী তারা এই নেটওয়ার্কের মাধ্যমে এর সাম্রাজ্য চালিয়েছে এই জিয়াউল হাসান এবং তার সঙ্গী সাথীরা। অতএব আমি মনে করি জিয়াউল হাসানের তো বিচার করার বা সাক্ষী প্রমাণের কোনো দরকার নেই। জিয়াউল হাসানরে যে রেকর্ড আছে, রেকর্ড দেখে ওরে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত, তাহলে জনগণ শান্তি পাবে। এবং যারা নাকি প্রাণ হারিয়েছে তার কলমের খোঁচায়, সে সমস্ত পরিবারগুলি অন্ততপক্ষে বিচার পাইলে বলে মনে করতে পারে। তার জন্য দীর্ঘ সময় বিচার কার্য চালানোর দরকার নেই। তার লিখিত আদেশ যেগুলি নাকি সে দিছে এই ঘটনাগুলি ঘটানোর জন্য, ওই আদেশের উপরই তার ফাঁসি দিয়ে দিতে পারবেন, তাকে ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলতে পারবেন, কোনো অসুবিধা। ৯০ লক্ষ কোটি টাকা, ৮৯ লক্ষ কোটি টাকা ঋণের দায়গ্রস্ত আমরা। এই জাতিকে উনি ঋণগ্রস্ত করে গিয়েছেন। আমি আপনার টকশোতে বা অন্যান্য টকশোতে আমি বারবার বলছি, এগুলি আওয়ামী লীগ এলাদের বলতাম আমি, যে আমার এক চাচা ছিল, সে গল্প করে বলতো যে বেটা বাকিতে হাতি কিনবি, ঋণ করে ঘি খাবি, মইরা গেলে মাপসাবি। আমি তখন যখন হাসিনা সরকারে ছিল তখন এই কথা বলতাম আমি। ও তো জানে যে আমি ঋণ করে এই সমস্ত টাকা লুটপাট করে নিয়ে গেছি, এই টাকা শোধ করবে কে? জনগণ। আজকে আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন ফুটেজ। বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত আজকে বিএনপির মহাসচিবের সাথে দেখা করার জন্য গুলশানে গিয়েছিল। দেখেন যখন ওনারা সাংবাদিকদের সাথে কথা বলতেছে, চীনের রাষ্ট্রদূত মাথার এমনি করে দিয়া বসে রয়েছে, মাথা নোয়া বসে রয়েছে। এই হাসিনাকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ হ্যাঁ এইটা ফাইল অনুমোদন লাগে আপা, আমি যা বলছি না, আমি এইটা কোথাও আপনি এটাকে ডিসমিস করে দিতে পারবেন না তো, ইচ্ছা করলেও পারবেন না তো। এই হত্যাকাণ্ড করতে হলে, ক্রস করতে হলে আপনার অনুমোদন লাগবে, নাইলে বাহিনীগুলি করবে না তো। এটা হলো আমাদের বাহিনীগুলিতে র্যাব যে গঠন করা হয়েছে, র্যাবের জন্য একটা আইন করা হয়েছে না, পুলিশের জন্য যেরকম একটা আইন আছে, ক্লজ আছে, র্যাবের জন্য র্যাব কি কি করতে পারবে সেটা লেখা আছে। এবং র্যাবের অনুমোদন ছাড়া কোন ইউনিট কাউকে গ্রেপ্তারও করতে পারবে না, তাকে হত্যা দূর করতে গ্রেপ্তারও করতে পারবে না।
হ্যাঁ, এটা ঠিক আছে তো, ঠিক আছে, এটাই নিয়ম, এটাই বিধান এবং সেটা করছে। এই জন্যই তো আমি বলছি যে তার জন্য বিচার করার জন্য সাক্ষী প্রমাণের দরকার নেই। যে সে যে কাগজে স্বাক্ষর করছে ওইটাই তো তার সাক্ষী, ওইটার উপরে বিচার করে তাকে শাস্তি দিয়ে দেওয়া হবে, এটা কোনো অসুবিধার কারণ নেই। জিয়াউল হাসান যে কাজ করছে, আমি তো আপনাকে বললাম যে নারায়ণগঞ্জের ঘটনাই শুধু না, আমাদের যে লাকসামের এমপি হিরু ভাই, আমি বললাম না ইলিয়াস আলী সাহেব, চৌধুরী আলম, এগুলি সবগুলির সাথে জিয়াউল আহসান জড়িত। এই জিয়াউল আহসান জড়িত এবং এই জিয়াউল আহসানের স্বাক্ষর ছাড়া, কারণ হলো উনি হলো ডাইরেক্টর অফ, তার মানে হলো হ্যাঁ তিনি হলো ডাইরেক্টর অফ ছিলেন, তার মানে হলো তিনি তার অপারেশন, উনি হলো ডাইরেক্টর অপারেশন অফ র্যাব, র্যাবের ডাইরেক্টর অপারেশন, তার মানে যত রকম অপারেশন হয়েছে এই জিয়াউল হাসানের স্বাক্ষর ব্যতিরিক কোনো অপারেশন পরিচালনা করার কোনো ইউনিটের ক্ষমতা নেই। একজন লোককে, সাধারণ লোককে গ্রেপ্তার করতে হলেও তার পারমিশন নিতে হবে। সে যদি অনুমতি দেয় তাহলে আপনার র্যাব 11 এর যে কমান্ডার আছে বা ফোর্স আছে তারা এবার বাইরে হবে, তাকে গ্রেপ্তার করবে। এটা র্যাবের বিধান। অতএব র্যাব কিন্তু এফআইআর করতে পারে না, র্যাব কিন্তু মামলা করতে পারে না। র্যাব গ্রেপ্তার করে এনে থানাকে বুঝাই দেয়, থানা এফআইআর করে র্যাবের পক্ষ হয়ে। আমরা যদি এগুলি বুঝাও যদি না বুঝার মতো প্রশ্ন করি, তাহলে তো এগুলি আমাদের জন্য খুব বেদনাদায়ক। আজকে যে প্রশ্ন আপনারা নিয়ে আসতেছেন বারবার, এই যে ঋণের কথাটা আপনি বলছেন, দেখেন আজকে চীনের রাষ্ট্রদূত নিজে গেছেন বিএনপি অফিসে। কেন বাবা? এতদিন তো 2014 সালে নির্বাচনের 5,000 কোটি টাকা আওয়ামী লীগকে আপনারা দিয়েছিলেন। 2018 সালে আপনারা 10,000 কোটি টাকা দিয়ে আপনাদের সকল কিছু দিয়ে, লজিস্টিক দিয়ে দিনের ভোট রাত্রে করেছেন, এর সাথে ছিলেন। এবং 2024 সালের নির্বাচনে একমাত্র পশ্চিমা এবং আমেরিকারা যে বিরোধিতা করেছিল, সেই বিরোধিতা তারা টিকিয়ে রাখতে পারে নাই চীন, রাশিয়া এবং ভারতের কারণে। তারা এই সরকারকে 7 তারিখে একটা অবৈধ নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল। এখন তাদের মনে পড়ছে যে হাজার হাজার কোটি টাকা তো আমরা বিনিয়োগ করছি, এখন তো হাসিনা নাই, এই লোনের টাকা আমরা কিভাবে পাবো? এখন সারা বিএনপির কাছে দ্বারস্থ হয়েছে, মাথা নত করে এই ফখরুলের সামনে বসে থাকতে হয়। আর এই চীনের রাষ্ট্রদূত হাসিনা যখন অবৈধভাবে নির্বাচিত হয়েছে, প্রথম সে ফুলের তোড়া নিয়ে হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। এই স্বৈরাচার। অতএব আল্লাহর কি পরিণতি, কি নিয়তি দেখেন। আজকে সেই দুর্দণ্ড প্রতাপশালী চীনের রাষ্ট্রদূত ফখরুলের সামনে মাথা নিচু করে বসে আছে। এটাও আল্লাহ আমাদেরকে দেখালো। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া আদায় করি। ধন্যবাদ আপনাকে।